মাইটোসিস কোষ বিভাজন সবই বুঝি, পড়লে কোনো কনফিউশন নাই, কিন্তু তারপরে মনে হয় কি জানি বুঝি না। না বোঝার কারণটা হচ্ছে বইয়ের যে ছবিগুলো আছে সেটা প্রথম বিষয় সাদা কালো, দ্বিতীয় বিষয় হচ্ছে কোত্থেকে জানি কি হয়ে গেছে এবং মুখস্থ হয়ে গেছে আমাদের পড়াগুলা। কি মাইটোসিস কোষ বিভাজনের 5টা স্টেপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু সমস্যা হচ্ছে বইয়ের ছবিগুলো পড়ার পরে আমাদের ভিজুয়ালাইজেশন বা আমরা চোখ বন্ধ করলে ছবিগুলোর কি হচ্ছে সেটা আসলে বুঝি না। তো তোমরা যাতে খুব সিম্পলি একদম সহজ ভাষায় মাইটোসিস কোষ বিভাজনটা অনুধাবন করতে পারো, তার জন্য প্রাইম পাঠশালা থেকে আজকে খুব সিম্পল এবং খুব মজার একটা অ্যানিমেশন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। সো কথা না বাড়িয়ে আমরা খুব সহজে মাইটোসিস কিভাবে বোঝানো যায় সেটা একটু চলো দেখি। তো প্রথম কাজ, এটা হচ্ছে আমার একটা কোষ, এই হচ্ছে পুরোটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস। স্যার কোষের মধ্যে নিউক্লিয়াস এত বড় কেন? আমরা জাস্ট নিউক্লিয়াসটাকে ফোকাস করে দেখানোর জন্য এই নিউক্লিয়াসটাকে একটু বড় করে দিয়েছি। তো এখানে কি হয়, এখনো কোষ বিভাজন শুরু হয় নাই, কোনো কিছুই শুরু হয় নাই। কোষ বিভাজন শুরু হওয়ার প্রথমে যেটা হয়, এর মধ্যে ক্রোমোজোম আছে, একটু খেয়াল করো খুব ভালো করে, কালারগুলা ইম্পর্টেন্ট। এইখানে লাল দুইটা ক্রোমোজোম, এই দুইটা একই রকম দেখতে, হুবহু সেম, হুবহু সেম, হুবহু সেম দেখতে। একটা কোষের মধ্যে যদি দুইটা ক্রোমোজোম থাকে, তার জন্যই আমরা এটাকে ডিপ্লয়েড বলি। যদি এরকম হুবহু দেখতে লাল আরও একটা থাকতো, 3টা থাকতো, সেটাকে আমরা ট্রিপ্লয়েড বলতাম। 4টা থাকলে টেট্রাপ্লয়েড বলতাম, 5টা থাকলে পেন্টাপ্লয়েড বলতাম। সো এটা একটা জীব বা একটা উদ্ভিদ কিছু একটা হইতে পারে যার হচ্ছে টোটাল 4টা ক্রোমোজোম আছে নিউক্লিয়াসের মধ্যে, এবং 4টা ক্রোমোজোমের 2টা হচ্ছে লাল, দ্যাট মিনস 2টা একই রকম ক্রোমোজোমকে আমরা বুঝিয়েছি, এবং 2টা হচ্ছে নীল। দেখো এইটার মতো হুবহু দেখতে আরেকটা হুবহু সেম। সো ঘটনাটা কি ঘটে, এই যে 2টা দেখতে একই রকম, কোষ বিভাজন এখন শুরু হবে। কোষ বিভাজনের প্রথমে কি হয়, প্রফেজ। আমরা আজকের ভিডিওতে মূলত আমাদের উদ্দেশ্য এটা না যে কোনটা প্রফেজ কোনটা প্রোমেটাফেজ এইগুলো শেখা, আমরা মূলত যেটা করতে চাই এক্স্যাক্টলি পুরো ঘটনাটা খুব সিম্পলি কি ঘটছে সেটা দেখতে চাই। সো প্রথমে কি হয়েছে, প্রথমে কোষ বিভাজনে ঢোকার ঠিক আগে এই যে ক্রোমোজোমের আমরা জানি কি আছে মাঝখানে, যেটা সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, দুই পাশে 2টা বাহু। সো এই যে সেন্ট্রোমিয়ার এবং বাহু, মূলত কি হয়, এই বাহু সহ সেন্ট্রোমিয়ারটা আসলে কপি হয়, ডিএনএ রেপ্লিকেশন বলে জিনিসটাকে, যেটা তোমরা ইন্টারমিডিয়েট দেখতে পারবে। সো এইটা মূলত হচ্ছে এই যে এই বাহুটা, এই পুরো ক্রোমোজোমটা কপি হয়ে 2টা ক্রোমোজোম হয়, কিন্তু আলাদা হয় না। এইটা একদম শুরুতেই থাকে, একদম কোষ বিভাজনে ঢোকার প্রথমেই সেটা কপি অবস্থায় আগে থেকেই থাকে। এবং নট অনলি একটা ক্রোমোজোম, ওর যে 4টা ক্রোমোজোম বা সবগুলা ক্রোমোজোমই আসলে এরকম ডাবল কপি আকারে থাকে। সো এরপরে কি হয়, এই যে কপি আকারে সব রেডি, মূলত এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের মূলত প্রফেজ। ওকে, প্রফেজের পরে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে আমাদের, এই ক্রোমোজোমগুলোর ঠিক মাঝখানে একটা রিজিয়ন থাকে, এটাকে আমরা ইকুয়েটর বলি ইংরেজিতে, বাংলায় বলি বিষুব অঞ্চল, একদম নিউক্লিয়াসের ঠিক মাঝামাঝি বরাবর। ক্রোমোজোমগুলা কি হয়, ক্রোমোজোমগুলা সবাই আসলে এই এলোমেলো অবস্থায় প্রথমে থাকে প্রফেজে। প্রফেজের পরে এইটা প্রথমে ক্রোমোজোম তো খুব একটা ভালো বোঝা যায় না প্রফেজ পর্যায়ে, পরবর্তীতে ক্রোমোজোমগুলো পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দিয়ে সে মোটা এবং খাটো হয়। সো মোটা এবং খাটো যখন হয়, এই যে মোটা এবং খাটো হওয়ার স্টেজটা, এটাকে আমরা বলি প্রমেটাফেজ। প্রোমেটাফেজের পরেরটা হচ্ছে মেটাফেজ। মূলত ক্রোমোজোমগুলো ঠিক মাঝখান বরাবর চলে আসে, এক সারিতে ঠিক ইকুয়েটর বরাবর চলে আসে, এইখানে সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি বরাবর চলে আসছে। সো দেখো ক্রোমোজোম কিন্তু 4টাই আছে, প্রত্যেকটা ডাবল করা অবস্থায় আছে, কপি হয়ে গেছে অলরেডি। এরপরে কি হয়েছে, এরপরে এই যে স্টেজটা, এটাকে আমরা বলি মেটাফেজ। মেটা মানে মাঝখানে, ফেজ মানে পর্যায়, মাঝখানে যে ক্রোমোজোমগুলো আসছে এটাকে আমরা বলি আসলে মেটাফেজ। তার মানে প্রফেজ, প্রমেটাফেজ, মেটাফেজ, মাঝখানে চলে আসলো। এবার কি হয়, এই অবস্থা থেকে আসলে তারা ঠিক মাঝখানে একটু এরকম সুন্দর করে একটা সুন্দর অর্ডারে সাজে, নিজেদের মধ্যে একটা সুন্দর, একদম খুব সুন্দর একটা স্টেজে সাজে তারা। তারপরে কি হয়, আস্তে করে ভেঙে যায়। এই যে যে কপিটা হয়েছিল, কপিটা জাস্ট আলাদা হয়ে গেছে, এই যে কপি আলাদা হয়ে গেছে এটাকে অ্যানাফেজ বলে। 2টা কপি যে ছিল ক্রোমোজোমে, 2টা ক্রোমোজোম একসাথে লেগেছিল, সেটা জাস্ট আলাদা হয়ে যাওয়াটাকে অ্যানাফেজ বলি। সো অ্যানাফেজের মধ্যে যে এটা হচ্ছে ইনিশিয়াল অ্যানাফেজ, এই আলাদা হওয়া থেকে শুরু করে এরপরে কি হবে, অ্যানাফেজের এই যে সেন্ট্রোমিয়ার জাস্ট আলাদা হয়ে গেছে। এরপরে কি হয়, তারা এই 2টা 2 দিকে যাওয়া শুরু করে, এই উপরের সারির ক্রোমোজোমগুলো উপরের দিকে, এই জায়গাটাকে আমরা আসলে মেরু অঞ্চল বলি, এটা মেরু অঞ্চলের দিকে যাওয়া শুরু করে, এরা হচ্ছে এই মেরু অঞ্চলের দিকে আসা শুরু করে। যখন আসা শুরু করে তখন কি হয়, তখন এদের এই যে সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে, এবং
পিছনের যে বাহুগুলা সেগুলা পিছনে থাকে। খুব সিম্পল একটা জিনিস চিন্তা করো, ধরো আমি আমার মাথায় একটা কাপড় বাঁধলাম, যে কাপড়ের দুইটা পোর্শন এভাবে আমি একটা যে কোনো কাপড় বা কিছু একটা গামছা কিছু একটা পেঁচিয়ে দুইটা পার্ট আলাদা করে রেখে দিলাম। এখন আমি যদি খুব জোরে দৌড় মারি তখন কি হবে, আমার মাথা সামনে যাবে, কাপড়গুলো কিন্তু পিছনে উড়বে। সো এটা অনেকটা সেম ঘটনা, যে সেন্ট্রোমিয়ারগুলো সামনের দিকে থাকে এবং বাহুগুলো তার পিছনের দিকে থাকে। সো এই অ্যানাফেজ মোটামুটি শেষ। এরপরে কি হয়, এরপরে এই যে ক্রোমোজোমগুলো খুব সুন্দরভাবে তার অর্ডারে চলে আসে। দেখো ক্রোমোজোম কিন্তু 8টা হয়ে গেছে, 4টা ক্রোমোজোম ছিল 8টা হয়ে গেছে। তো মাঝখানের এই যে আমাদের যে ইকুয়েটোরিয়াল লাইন বা হচ্ছে বিষুব রেখা, মূলত এইটা আস্তে আস্তে ডিসেবল হয়ে যায়। তো এরপরে কি হয়, এই জায়গাটার এই যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসটা দুই পাশ থেকে ভিতরের দিকে চেপে যায়। এরপরে ঘটনাটা এইটাই হয়। তারপরে এইটা আরেকটু আস্তে আস্তে ভিতরের দিকে আসে এবং একটা সময় যে কি হয়, একটা সময় যে কমপ্লিটলি দুইটা আলাদা নিউক্লিয়াস হয়ে যায়। সো মাইটোসিসের দুইটা ঘটনা ঘটে। প্রথম বিষয় নিউক্লিয়াসটা ভাগ হয়, কিন্তু দেখো কোষ কিন্তু একটাই আছে, একই কোষের মধ্যেই কিন্তু দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে। সো এই যে ঘটনাটা, প্রথমে নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে গেল, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন বা হচ্ছে ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনেসিস, এটা মানে হচ্ছে যে নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেছে। সো নিউক্লিয়াস ভাগ হওয়া শেষ, কিন্তু কোষ কিন্তু এখনো বিভাজন কমপ্লিট হয় নাই, কারণ কোষ দুইটা হইতে হবে। কোষ বিভাজন মানে কি, একটা কোষ ভেঙে আমার মাইটোসিসে দুইটা কোষ হবে। সো এখন কিন্তু তো সেটা হয় নাই। এরপরে কি হয়, এরপরে আমার এই যে কোষ প্রাচীর বা কোষটা আছে, সেই কোষটা আস্তে করে একটু ভিতরের দিকে ঢোকা শুরু করে, দুই পাশ থেকে চাপ দেয়। এরপর আস্তে আস্তে এইটা একদম ওই নিউক্লিয়াস যেরকম ভাগ হচ্ছিল সেম একই রকমভাবে তারাও ভিতরের দিকে চলে আসে। পরবর্তীতে কি হয়, আলটিমেটলি দুইটা আলাদা কোষে পরিণত হয়ে গেছে। দেখো এইটা একটা কোষ এবং এইটা আলাদা একটা কোষ। তো এই হচ্ছে আমার টোটাল দুইটা কোষ। এখন যদি আমরা একটু দেখি, দেখো এই যে নতুন দুইটা কোষ, এদেরকে বলি আমরা অপত্য কোষ, ইংরেজিতে ডটার সেল বলি। এবং ইনিশিয়ালি আমাদের এই কোষটা ছিল, এটাকে আমরা বলি হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল। সো দেখো মাদার সেল বা মাতৃকোষে যে 4টা ক্রোমোজোম ছিল হুবহু সেম নতুন দুইটা কোষের দুইটাতেই 4টা করে ক্রোমোজোম আছে। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কখনো চেঞ্জ হয় না, যার কারণে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় হচ্ছে কি বলে, সমীকরণিক কোষ বিভাজন পদ্ধতি। তার মানে হচ্ছে এইখানে যা থাকে ওইখানে তাই থাকে হুবহু। মাতৃ উদ্ভিদ, এই মাতৃ উদ্ভিদ বা মাদার সেল এইখানে যেরকম ছিল হুবহু সেম জিনিসটা এইখানে আছে। সো আশা করি খুব সিম্পল একটা অ্যানিমেশন তোমরা খুব ক্লিয়ারলি বুঝে গেছো যে আসলে কিভাবে হয়। সো এরপরে যদি কোনো কনফিউশন তোমাদের থাকে যে স্পেসিফিক্যালি কোন রিজিয়নটা নিয়ে কোনো কোনো ধরনের কনফিউশন যদি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুমি আমাদেরকে জানালে আমরা সেটার উত্তর তোমাকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই প্রাইম পাঠশালার সাথে থাকবে এবং প্রাইম পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।